তো নমস্কার দাদা, কেমন আছো? আমি ভালো আছি। আর সামনেই দুর্গাপুজো এবং তোমার শাস্ত্রী ছবি মুক্তি পাচ্ছে, সবাই জানি। তো শাস্ত্রীর সাথে সাথে এদিকে বহুরূপী আছে এবং টেক্কাও আছে। তো তোমার পক্ষে এই জিনিসটা কতটা চাপের বা কতটা এক্সাইটমেন্ট ফিল করে? কারণ তোমার অপোজিটে এরকম এরকম বড় প্রোডাকশন হাউসের ছবিও আছে, বা তোমার এন থেকে এরকম একটা বড় একটা অ্যাভেঞ্জার্স এর টিমও আছে। সেখানে মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী প্রত্যেকজন আছে। তো তুমি কতটা এক্সাইটেড বা নার্ভাস ফিল করছো আগামী দুর্গাপুজোয় মুক্তি নিয়ে? না, নার্ভাস ফিল করছি না এই কারণে। দেখো, এই যে তিনটে সিনেমা নিয়ে চর্চা হচ্ছে, তার মধ্যে একটা আমাদেরও সিনেমা আছে। এটা একটা আনন্দের ব্যাপার, ঠিক আছে? কেন আমরা জানি পুজোতে সেই সিনেমাগুলোই জায়গা পায়, যে সিনেমাগুলোর সেই পোটেনশিয়াল আছে পুজোতে আসার। এবার শাস্ত্রী, টেক্কা আর বহুরূপী, তিনটে ছবি তিন রকম। বহুরূপী আমরা বুঝতে পারছি একটা কনম্যানের গল্প, ঠিক আছে? সেখানে যেহেতু শিবপ্রসাদ মুখার্জি আর আহ, নন্দিতা সেন আছেন, তো সেই কারণে আহ, তার ডিমান্ডটা অন্যরকম, কেন তাদের একটা নিজস্ব একটা অডিয়েন্স আছে। সরি, আমি একটু অন্যমস্ক ছিলাম। হ্যাঁ, তার ডিমান্ডটা হ্যাঁ, অন্যরকম। টেক্কার হ্যাঁ, ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে সৃজিত মুখার্জি দেবদার যে কম্বোটা, সেইটা একটা লোকের কাছে একটা খুবই একটা ইন্টারেস্টিং কম্বো। আর আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড়, আমাদের যেটা ইউএসপি সিনেমা, সেটা মিঠুন চক্রবর্তী ইটসেলফ। মিঠুন চক্রবর্তী হ্যাঁ, আছেন, এবং সাথে আমাদের যদি স্টার কাস্ট দেখা যায়, সেটা কিন্তু একটা হিউজ, মানে আমাদের যতজন ভালো অভিনেতা আছে, তারা প্রত্যেকে অবশ্যই। আমাদের সিনেমায় আছেন। তা এবার এটা কতটা চাপ, কতটা এক্সাইটমেন্ট, এটা আমার মনে হয় এক্সাইটমেন্টটা অনেক বেশি। কারণ এন্ড অফ দ্য ডে ভালো সিনেমা সেটাই চলবে, আহ, যেটা দর্শকের পছন্দ হবে। কিন্তু হ্যাঁ, আমরা এটা দেখেছি পুজোতে সাধারণত সিনেমা চলে, আর সেখানে যদি ভালো সিনেমা হয়, সেটা পুজোর পরেও লং রানে চলতে পারে। এবার দেখা যাক। তো শাস্ত্রীর কিছুদিন আগে ট্রেলারটা যখন আসে, তো শাস্ত্রীর ট্রেলারে এরকম অনেক রকমের সংলাপ দেখতে পাই, যেখানে ওই ওপর থেকে তাগের ওই 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 পোর্শনটা থেকে শুরু করে তারপরে রবি শাস্ত্রীর ওই যে হোমেজটা, ওইগুলোকে খুব দারুণভাবে ইউজ করা হয়। তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা কমেডিও থাকতে চলেছে, মানে একটা হিউমার চলেছে। তো এরকম ডায়লগ গুলো যেগুলো মিঠুন চক্রবর্তী দারুণ ভাবে ডেলিভার করতে পারে। তো তোমরা যখন এইটাকে লিখছিলে, তো এই ক্যারেক্টারটাকে, এই পরিমল শাস্ত্রীর ক্যারেক্টারটাকে কতটা কি মিঠুন মিঠুন চক্রবর্তীর কথা মাথায় রেখেই লিখছিলে? দেখো, যখন গল্পটা পরিমল শাস্ত্রী হচ্ছেন, তা পরিমল শাস্ত্রী, কমেডিটা মেন। হ্যাঁ। পরিমল সান্যাল যখন ছিলেন, তখন কমেডিটা বেশি আছে। পরিমল শাস্ত্রী যখন হয়ে যাচ্ছেন, তখন তুমি ডায়লগ বাজিটা পাওয়া শুরু করবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, মিঠুনদার দুটোতেই আহ মানে ওই জিনিসটা মিঠুনদার খুবই নখদর্পণে ব্যাপারটা। কমেডিটাও আমরা জানি মিঠুনদা, রিসেন্ট টাইমসে আমরা গোলমাল 3 দেখেছি। সেখানে অত হ্যাঁ, বড় হ্যাঁ, বড় অভিনেতা থাকা সত্ত্বেও, রোহিত শেট্টির সিনেমায় সেখানে কিন্তু মিঠুনদাই পুরো খিটটা খেয়ে নিয়ে চলে যান। এবং দারুণ। মিঠুনদার পারফরমেন্সও সেরকম ছিল, মিঠুনদার মুখে সংলাপও সেই লেভেলের দেওয়া হয়েছিল। আমাদের হ্যাঁ, হ্যাঁ, এখানেও তাই। এখানে মিঠুনদার কমেডি প্রত্যেকের আশা করি ভালো লাগবে। হ্যাঁ। শাশ্বতদাকে খুব ভালো লাগবে। অনির্বাণ দাকে, মানে শাশ্বতদার পোর্শন কাকে খুব ছেড়ে কম কাকে ছিল। বলবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শাশ্বতদার পোর্শন একটু কম ছিল ট্রেলারের মধ্যে, আশা সেটা হয়তো করবো যে ট্রেলারে কম ছিল, সিনেমায় হয়তো কম ছিল না। তো কম সেটা ছিল হয়তো না। দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, যেটা আহ, আহ, দর্শক যেটা ওয়েট করে আছে, যখন পরিমল সান্যাল শাস্ত্রী হয়ে উঠবেন, তখন আমরা পুরোনো মেজাজে মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো। তখন সেই ডায়লগ বাজি পাবো, তখন সেই মিঠুন চক্রবর্তী অরার, যেটা আমরা, যে জিনিসটা আমরা চিরকাল দেখে এসেছি, যে জিনিসটা দেখলে আমাদের একটা আনন্দ হয়, যে জিনিসটা একটা সিটিমার ব্যাপার থাকে, সেই জিনিসটা আমরা পরিমল শাস্ত্রীতে দেখতে পাবো। অবশ্যই। আর কিছুদিন ধরে মানে মিঠুন চক্রবর্তীর যদি লাস্ট কিছু ছবি ফলো করা যায়, তিনি খুব তার যে চয়েস অফ স্ক্রিপ্টিং গুলো খুবই, মানে একদমই যেগুলো খুব ভালো কাজ, সেই রকম কাজই সে করছে। তো শাস্ত্রীর জন্য তার যে এই কাজটা সে যে রাজি হলো, তো এর যে শুরুটা এটা কিভাবে হলো যদি একটু বলো তাহলে ভালো হয়। না, আমি না এটা বিশ্বাস করি, এই যে ভালো কাজ বাজে কাজের মধ্যে না অভিনেতারও একটা হাত থাকে।
আমরা যে জিনিসটা কথার কথা বলছি, ধরো আজকে যে কোনো একটা সিনেমা ধরি, ধরো আম, অগ্নিপথ। অগ্নিপথ হুম, কিন্তু তুমি দেখো, অগ্নিপথের মতো অনেক সিনেমা হয়েছে, অনেক কিছুই কিন্তু হয়েছে, কিন্তু সেখানে হুম, অমিতাভ বচ্চনের যে পারফরমেন্সটা ছিল, মিঠুন চক্রবর্তীও ছিলেন, কিন্তু মেন অমিতাভ বচ্চনের যে পারফরমেন্সটা ছিল, সেই পারফরমেন্স হয়তো কেউই ওরকম ডেলিভার করতে পারেনি বলে অগ্নিপথের মতো অনেক সিনেমা ট্রাই করেও কিন্তু হয়নি। তার মানে খালি সিনেমা কত ভালো সেটার সাথে সাথে অভিনেতা দিয়েও একটা ইয়ে করে। মানে আজ যখন কাবুলিওয়ালা আসছে, আমরা কিন্তু এইটা বিশ্বাস করতাম যে কাবুলিওয়ালা আমরা যেরকম দেখে ফেলেছিলাম একবার, ছবি বিশ্বাসে কাবুলিওয়ালা, তারপরে সেটাকে রিক্রিয়েট করা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা দেখে কিন্তু সবাই এই কথাটা বলেছিল যে উনি কোনো অংশে কম যাননি, কিছু কিছু জায়গা হয়তো হ্যাঁ, উনি এক্সেল করেছেন, মানে হ্যাঁ, আগের কাবুলিওয়ালার থেকেও। তাহলে অভিনেতার একটা বড় হাত থাকে একটা সিনেমার পিছনে, সিনেমা কিরকম চলবে, সিনেমা কিরকম ভাবে দর্শক নেবে, এবং সেইটাই মনে হয় কি যে উনি হয়তো ঠিক স্ক্রিপ্ট চুজ করেছেন। ব্যাপারটা কিন্তু সেরকম না। অভিনেতা অনেকটা একটা নর্মাল জিনিসকে অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারেন, এবং শাস্ত্রীয় ক্ষেত্রেও নিশ্চিত তার মনে হয়েছে যে এর মধ্যে কিছু হয়তো আছে, যে জিনিসটা তিনি হয়তো আরো মেলে ধরতে পারেন। সেটাই। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা তো শাস্তি রিলেটেড নয়, সেটা বিশেষত তোমাকে নিয়েই। প্রথম কথা হচ্ছে যে তোমার যদি এন্টার যদি অনেক ছবি দেখি, যেমন পরিণীতা দেখি, বা বাজিতে তোমার কাজ দেখি, বা রাবণে দেখি, বা মির্জাতে দেখি, তো একটা তোমার রাইটিং কোনো একটা নর্মাল একটা যে ধারার, যে কোনো ধারার আহ, তুমি সেরকম নিয়ে ছবি লিখোনি, মানে তুমি অনেক রকম ধারা, অনেক রকম যে ভার্সেটাইলিটি, এটা যেটা তোমার রাইটিং এর মধ্যে সবসময় আমরা দেখতে পাই। তো এই জিনিসটা কি এখন যেরকম যে আমরা শুনছি যে যখন কমার্শিয়াল কাজের একটা চল ছিল, যখন রিমেক সিনেমা এরকম কাইন্ড অফ কাজ হতো বলে সেরকম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা কমার্শিয়াল কাজ দেখতে পেতাম, এখন আর কমার্শিয়াল কাজের যে এটা খুবই কমে গেছে। তো এর পিছনে রিজনটা কি রাইটিং এরই কিছুটা আছে, যে মানে রাইটার আর সেরকম ভাবে নেই, কারণ ওয়াইজ কমার্স একটু বাংলা ইন্ডাস্ট্রিতে কমে গেছে? খালি রাইটার বলে না, এখানে না অনেক কিছু ইনভলভ আছে আমার যেটা মনে হয়। প্রথম কথা হচ্ছে সাউথ বা অন্যান্য তুমি দেখবে মানে আমাদের সাথে বলিউডের কিছু মিল আছে, ঠিক আছে। এর কারণ হচ্ছে হ্যাঁ, তুমি দেখবে আমাদের এখানে পলিটিক্স আসার পরেও কিন্তু অনেকটা কি হয়েছে, আমাদের কিন্তু যারা অনেক প্রচুর আহ, নায়ক নায়িকা যারা আছেন, যারা পলিটিক্সে যুক্ত হওয়ার আগে আমরা খুব পছন্দ করতাম, হয়তো পলিটিক্স করার পর থেকে আমরা কিছুটা হলেও তাদের সেই নজরে দেখি না। কারণ কি হয়, আমরা তো সব জিনিসকে আমি আলাদা করতে পারি না, আমাদের একটা স্বভাব আছে। সাউথে যেমন কি হয়, সাউথে আমরা দেখতে পাই যে তারা পলিটিক্সও করছে, তারা সিনেমাও করছে, এবং দুটোকে মানুষ দুভাবে দেয়, ঠিক আছে। এইখানে হুম, সেটার একটা প্রবলেম মনে হয়েছে আমার। 2 নম্বর আমার মনে হয়েছে এখানে এখন মানুষ এত ধরনের কন্টেন্ট দেখছে, এখানে রিমেক যে করব না, এই ডিসিশনটা নিতে নিতে এতদিন সময় লেগে গেছে যে সেইটা করতে করতে না অনেক অডিয়েন্স হাত ছেড়ে চলে গেছে। হয় না, মানে ধরো তুমি হ্যাঁ, বুঝে গেলে যে হ্যাঁ, এই জিনিসটা ঠিক হচ্ছে না, এই জিনিসটা বন্ধ করতে হবে। এইটা তুমি ভেবেছো 2015 সালে, তো তুমি বন্ধ করেছো 2018 সালে এসে। এই 3 বছর তুমি প্রচুর দর্শক হারিয়ে ফেলেছো, ঠিক আছে। এবার হচ্ছে আমার যেটা মনে হয় না, অনেকেই দেখি আমি লেখেন যে রিমেকটা খুব কঠিন, রিমেকটা রিমেক ভেবে, এইটা আমার একদমই মনে হয় না। কারণ আমার একটা সিনেমার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে স্ক্রিন প্লে, ঠিক আছে। একদম, স্ক্রিন প্লেতেই সবকিছু ইয়ে হয়, কেন না হলে কি হয়, আমরা প্রচুর সিনেমা কিন্তু সাবটাইটেলও দেখি, তাই আমরা ডায়লগ বুঝতে পারছি না, সাবটাইটেল অনুযায়ী দেখছি, কিন্তু সিনেমাটা আমাদের ভালো লাগছে কেন, স্ক্রিন প্লেটা আমাদের এমন ভাবে সাজানো আছে। সেক্ষেত্রে যখনই রিমেক হয়েছে, এবং আমি আগেও একটা বলেছিলাম, রিমেকের ক্ষেত্রে খুব কম, মানে একটা দুটো ছাড়া বাকি যা রিমেক হয়েছে তা ফ্রেম টু ফ্রেম রিমেক হয়েছে, সুপার হিট সিনেমা সব কটা, কিন্তু রিমেক হয়েছে ফ্রেম টু ফ্রেম। এবং রাইটার যারা ছিলেন তারা ডায়ালগ লিখে গেছেন, স্ক্রিন প্লে একই আছে। তুমি মানে অনেকেই হয়তো বলে থাকেন যে আমি না এমন স্ক্রিন প্লে লিখেছি সেটা মানে আহ, নতুন করে তৈরি করেছি, এটা না, কিন্তু নতুন করে তৈরি করা হ্যাঁ, মানে কি হয়, মানে তুমি বুঝতে পারবে, মানে ধরো আম, দৃশ্যমের ক্ষেত্রে ধরো কিছু চেঞ্জেস করে তারা, ঠিক আছে, বা ধরো ভোলার ক্ষেত্রে কিছু চেঞ্জেস করে। আজ কিন্তু ভোলা ওয়ার্ক করেনি, তাও অন্যান্য রিমেকের থেকে ভালো চলেছে, করেনি, হ্যাঁ, কিন্তু সেই চেঞ্জেস গুলো বা ধরো রিমেক না এখন কিছুটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে আজকে আমি বলছি এখানে মানে কিন্তু একটুখানি চেঞ্জেস আসে। হ্যাঁ, হ্যাঁ, আগের দিনের যে রিমেক গুলো, সেগুলোতে একটু হুম, একটু একটু চেঞ্জেস রাখা থাকে, আমি এটা মানে তার যদি ফলো করে দেখা যায় যে ভোলার ক্ষেত্রে, দৃশ্যমের ক্ষেত্রে একটু না চেঞ্জেস রাখা সেইটা হয়। সেইটা কিন্তু কিছুটা খরচার জন্য করা হয়। হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ, দেখবে না
সেখানে ধরো কথার কথা একটা সিন শুট হচ্ছে এমন একটা জায়গায় যেটা রিক্রিয়েট করা টলিউডে সম্ভব না, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সম্ভব না, সেইটা ছোট করে লেখা হয়েছে। সেটা আমি বাজির ক্ষেত্রেও করেছি। বাজির ক্ষেত্রে একটা সিন ছিল, সেখানে রেস্টুরেন্টের সিন, সেখানে রেস্টুরেন্টে 2000 লোক ছিল নান্নাকু প্রেমাতোতে। আমরা যখন করেছিলাম 8 জন ছিল। তো অবভিয়াসলি সেটা রিক্রিয়েট করছি, কিন্তু সেই রিক্রিয়েটে সেই মজাটা চলে যাচ্ছে কেন? তুমি একটা মেলা দেখাচ্ছ, একটা মেলার মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, সেটা একটা ছাদের মধ্যে হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য তো সেখানেই চলে এলো। আমার মনে হয় খরচা একটা ব্যাপার তো আছেই, কিন্তু আলাদা করে রিক্রিয়েট করা হয়েছে কোনো গল্প নিয়ে সেরকম আমার মনে হয়নি। মানে এমন হয়েছে যে কিছু সিনেমার হয়তো কিছু দৃশ্য, মানে আমি একটা সিনেমা দেখেছিলাম, প্রভাত রায়েরই সিনেমা, জিদ্দা অভিনয় করেছিলেন, যেখানে ওই আমাদের গজনির যে অরিজিনাল মানে ইয়েটার কিছুটা পোর্শন নেওয়া হয়েছিল, সঞ্জয় সিংহানিয়ার পোর্শনটুকু নেওয়া হয়েছিল, যেটা জিদ্দা করেছিল। আমার সিনেমাটা বোধহয় আম, আমার ঠিক নামটা মনে আসছে না, যেখানে ওই সঞ্জয় সিংহানিয়ার নাম বিক্রি করে আসিন যে জিনিসটা করতো, সেই সেম জিনিসটা ছিল প্রভাত রায়টা সিনেমা। তা তখন কি হতো, মানে কিছুটা পোর্শন হয়তো সেটা তুলে নেওয়া হয়েছিল। সেটা আমাদের ইয়েতে মানে আমাদের আহ, আমাদের গজনির রিমেক কোনটা, গজনিরই অরিজিনাল গজনির যেটা, সেখান থেকে নেওয়া হয়েছিল। তা আমার হ্যাঁ, মনে হয় রাইটার তৈরি হয়নি বলে, রাইটার কোথাও তৈরি হয় না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। মানে তুমি আজকে একটা বাজে সিনেমা লিখলে, কিন্তু তুমি লিখতে পারো, ধীরে 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 এমন তুমি সিনেমা লেখা শুরু করবে যেটা লোকে দেখতে পছন্দ করবে, দেখতে বাধ্য হবে। এরকম অনেকেই আছেন, কিন্তু সেই সুযোগটা তাদের দেওয়া হয়নি। হ্যাঁ, সেইভাবে রাইটার তৈরি হয়নি বলতে কি হয়, তোমায় যদি একটা ইয়েতে বেঁধে দেওয়া হয় যে এক আর এক তোমার কাছে এসে এই দুটো দিয়ে তুমি যা করতে পারো সেটা করো, তুমি সেই অনুযায়ী কাজ করে গেছো। এবার এখানে তো একটা রাইটার কেন, একটারও তো তৈরি হয়নি। আজকে আমরা 2011 হ্যাঁ, সালে বা 12 সালে যে দুজন সুপারস্টারকে চিনতাম, আজকের ডেটেও সেই দুজনই সুপারস্টার আছে, বা সেই তিনজনই সুপারস্টার আছে, একদম। প্রসেনজিৎ চ্যাটার্জি, জিদ্দা, দেবদা। এর বাইরে তার এক- সুপারস্টারও তৈরি হয়নি। তার না, মানে ইন্ডাস্ট্রি তো সেভাবে গ্রো করেনি, মানে তার সেটা যেখানে ছিল সেখানেই আছে। এবং আজকের ডেটেও আমরা যে সুপারস্টারদেরই কথা বলি, তাদের যে সিনেমাগুলো নিয়ে মেনলি আলোচনা করা হয়, সেটা কিন্তু টনিক বা ওষুধ না। সেটা কিন্তু ইদার ওয়ান্টেড, সেটা ইদার আওয়ারা, সেটা ইদার সাথী, চ্যালেঞ্জ, এই নিয়ে আলোচনা করা হয়। কারণ আমরা যে টাইমে এদের সুপারস্টার বানিয়েছি, সেই টাইমে রিমেক সিনেমাগুলোকে আমরা অত রিমেক ভাবে দেখতাম না। আমাদের সিনেমাটা ভালো লাগতো বলে আমরা দেখে যেতাম। বুঝতে এবং তখন সে এই এই জন্যই বলছি যে তখনকার দিনে যদি আমি রাইটার হিসেবে আসতাম, হয়তো আরো বেশি নাম হতো, কারণ তখন অনেক বেশি লোক দেখতো সিনেমা। এখন তো অনেক অডিয়েন্স কমে গেছে, অনেক স্কোপ কমে গেছে, টাকা পয়সা সেই হিসাবে নেই, সবকিছুতেই চলে এসছে। ওই কারণে রাইটার বলে না, আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে কেউই তো নেই, মানে কিছুই তো সেরকম নেই যে যেটা মানে মানে মার্কেবল কাজ করছে, মানে রিমার্কেবল কাজ করছে, সেরকম তো কিছুই নেই। তা এবার এই হচ্ছে ব্যাপার। রিসেন্ট টাইমে গতকালকে খাদানের একটা পোস্টার আছে, এবং খাদান পোস্টার আসার পর মানে খাদান আবার একটা কমার্শিয়াল কাজে আবার ফিরছে। তো সেইখানে তোমার কি মনে হয় যে কমার্শিয়াল মার্কেট তো অবশ্যই একটা ছবি দিয়ে তো চেঞ্জেস আসবে না, কিন্তু কিছুটা কি চেঞ্জেস আসতে পারে? তোমার কি কিছু মনে হয়? নিশ্চয়ই আসতে পারে, কিন্তু এই যে হাইপটা, এটা ফেসবুক ইউটিউব থেকে সরে এসে সিনেমা হলে যেতে হবে। সিনেমা হলে যতক্ষণ জিনিসটা রিটার্ন না আসবে, ফেসবুক ইউটিউবে কতটা হাইপ, কতটা ফ্যানমেড পোস্টার হচ্ছে, কতটা ফ্যানমেড ট্রেলার হচ্ছে, এইগুলোতে আলটিমেটলি সিনেমার ভাগ্য ইয়ে হয় না। আমার মনে হয় যে হাইপটা ফেসবুক ইউটিউবের থেকেও হলের বাইরে থাকা দরকার। এবং সেটা যদি অ্যাটলিস্ট 2 সপ্তাহ 2.5 সপ্তাহ থাকে, তাহলে কিন্তু আমাদের মনে হয় কমার্শিয়াল সিনেমা আবার ফিরে আসবে। তাই আহ খাদান বলে না, যে কোনো কমার্শিয়াল আজকে আবার দেবদা করতে পারে, আজকে আবার জিদ্দা করতে পারে। সেই সিনেমাগুলো যদি দর্শক হলে না যান, তাহলে আমার মনে হয় না যে মানে কমার্শিয়াল সিনেমা আর কাম ব্যাক করবে। কেন, কমার্শিয়াল সিনেমা যদি দর্শক না হয়, আমার তো টাকাটাই উঠবে না। টাকা না উঠলে কেন লগ্নি করবে কোনো প্রডিউসার? ইভেন এখন কিছু কিছু সিনেমা, যদি পুরনো যে সিনেমাগুলো যেগুলো কমার্শিয়ালি আমরা জানতাম, সেই সিনেমাগুলোকে আবার রিলিজও করা হচ্ছে। তো সেগুলো কি অডিয়েন্সের ওয়ার্ক করতে পারে? এবার ব্যাপারটা হচ্ছে না, মানে আমার মনে হয় যে খুব কম সিনেমা আছে আহ, যেগুলো আমরা আবার হয়তো আহ, দেখতে হলে ভিড় করতে পারি। খুব কম সিনেমা আছে। আমি ধরো রিসেন্টলি আরএস স্টেডিয়াম বেরিয়েছিল, হ্যাঁ, আমি দেখেছি আরএস স্টেডিয়াম অনেকে দেখতে গেছিল, কারণ আরএস স্টেডিয়াম যখন এসেছিল তখন সিনেমা হলে খুব কম লোক দেখেছে। মানে আমাদের আমাদের বা আমাদের পরের জেনারেশনে খুব কম লোক দেখেছে। আবার লায়লা মজনু এসেছিল, বা তুম্বাদ এসেছিল।
এই জিনিসগুলো অডিয়েন্স হয়তো হলে এক্সপিরিয়েন্সটা নেয়নি, সেই জন্য তারা গেছে। এবং সেই সেখানে জন্য কিছু ফ্যাক্টর আছে, অনেক সিনেমা আছে এটা হয়তো পরবর্তীকালে ওটিটিতে গিয়ে খুব পপুলার হয়েছে। লায়লা মজনু সেরকম একটা সিনেমা। এটা দুটো কারণ, এক হচ্ছে ইমতিয়াজ আলী, দুই হচ্ছে তৃপ্তি দিমরি। কারণ তৃপ্তি দিমরি পরে পপুলার হয়েছে। তা লায়লা মজনু পরে যখন লোকে দেখতে গেছে, লায়লা মজনুর মধ্যে না ওই জব উই মেট, রকস্টার, ইমতিয়াজ আলী কিছু সিগনেচার আছে। সেই ব্যাপারগুলো লোকে খুঁজে পেয়েছে লায়লা মজনুর মধ্যে, রিলস দেখে বা ট্রেলার দেখে বা টিজার দেখে বা গান শুনে। সেইটা এক্সপিরিয়েন্সটা নেবার জন্য তারা হলে গেছে। কিন্তু এখন যদি হঠাৎ করে পুরোনো, মানে আমি বলছি একটা টাইম এরকম ছিল, আমিও কিন্তু আজনবী বলে একটা সিনেমা ছিল অক্ষয় কুমারের, ঠিক আছে, যেটা অক্ষয় কুমার, অজয় দেবগন, ববি দেওয়াল ছিল। সেটা একটা হলিউড ওয়াইফ সোয়াপিং এর বোধহয় রিমেক ছিল। কিন্তু তখন ওই যে বললাম না, রিমেক কোনটা কোনটা রিমেক না সেটা তো অত জানতাম না। সিনেমা মজা লাগতো, আব্বাস পাসান সিনেমা করলে জানতাম টুইস্ট থাকবে, সেটার জন্য দেখতে যাওয়া ছিল। আমি মনে আছে সেটা আবার রিলিজ করেছিল, আমি সেটা হলে দেখতে গেছিলাম। এখন না সেই জিনিসটা কমে গেছে। আমি বলছি কোনো বাংলা সিনেমা, মানে তুমি বলো আমার মনে হয় কোনটা কোনটা হতো, ধরো আজকে দুই সাথী রিলিজ করে, আবার সাথী খুব কম সংখ্যক দর্শক সিনেমা হলে গিয়ে দেখেছে, মানে বলছি আমাদের জেনারেশনের। কারণ তখন কি আর বাংলা সিনেমা দেখার ওই চলটা ছিল না। আবার বলছি ধরো চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, আমি এই কিছু কিছু সিনেমা আমার মনে হয় যদি আবার সিনেমা হলে আসে তাহলে দেখতে লোকে গেলেও যেতে পারে। তাছাড়া আমার মনে হয় না যে আহ, বাংলা পুরনো কোনো কমার্শিয়াল সিনেমা আছে যেটার এরকম একটা মানে রিপিট ভ্যালু আছে যে আবার হলে রিলিজ হলে দর্শক আবার ছুটে যাবে। সেটা খুব কম সিনেমা, যে সিনেমাগুলো হয়তো লোকে আফসোস করেছে কেন আমরা হলে দেখতে পারিনি, সেটা রিমেক হোক, মৌলিক হোক, যাই হোক, সেই রকম সিনেমা হলে মনে হয় দর্শক আবার হলে যেতে পারে। আরে নতুন সিনেমাই যাচ্ছে না, পুরোনো সিনেমা যাবে এটা এক্সপেক্ট করা তো একটু মানে ডিফিকাল্ট না? আর রিসেন্ট টাইমেই সোহমদার যেহেতু প্রেম আহমারের কথা বললে, তো সোহমদার কথা মনে পড়লো। সোহমদার সাথে কাজ করার কি এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো, কারণ সোহমদাকে এরকম সোহমদা একটা যে কজন চরিত্রে। আমি অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেছি, মানুষ হিসাবে আমার সবচেয়ে পছন্দের সোহমদা। এই কারণ তিনি যেভাবে মানুষের সাথে ব্যবহার করেন, দেখো আমরা কি হয়, মানুষকে তো জাজ করে ফেলি কোনো একটা একটা ঘটনার মাধ্যমে, রাইট? কিন্তু পরে বুঝতে পারি আমরা যে মানুষটা হয়তো এরকম না, ঠিক আছে। এবার এই মানুষটা না মানে কোনো মুখোশ পরে থাকে না, সামনে একটা অন্যরকম, আসলে মন থেকে অন্যরকম, এরকম না। খুবই একজন ভালো মানুষ। আমি পার্সোনালি খুবই ভালোভাবে চিনি। আমি তো সবাইকে চিনি, আমি না হলে হঠাৎ করে সোমদার কথা বলতাম না। সোমদা খুবই জেনুইন একজন মানুষ। এবং সত্যি বলি এই লোকটা তোমায় আহ, কাজ করে ভাল লাগবে। তুমি তো একটা কাজ করার সময় একটা সম্মান ডিজার্ভ করো, দেখো টাকা পয়সা এগুলো সব অন্য জায়গায়, একটা সম্মান তো তুমি একটা এক্সপেক্ট করো সামনের লোকটা থেকে। এবং সামনের লোকটা যেমন তুমি সম্মান দিচ্ছ, তুমিও তো সম্মানটা এক্সপেক্ট করবে। এইটা তুমি সোমদার থেকে পাবে বলে আমি মনে করি। আচ্ছা, আর মির্জা যে অভিনেতা ছবিটা ছিল। হিসেবে, অভিনেতা হিসেবে আমার মনে হয় আহ যেরকম কাজ সোহমদা ছোট থেকে করে এসছে, অভিনেতা হিসেবে মনে হয় কোনো কোয়েশ্চেন নেই তার প্রতি, যে তিনি কেমন অভিনেতা, কিরকম কাজ করেন, এটা আমরা জানি সবাই। সিনেমা অমিতাভ বচ্চনেরও চলেনি, ঠিক আছে। একটা এমন ফেজ আছে, ফেজ আসে, যেই ফেজে কারুর সিনেমা চলছে না। সুতরাং সিনেমা চলা না চলা দিয়ে অভিনেতা তো বিচার করা যায় না। কিন্তু আমার মনে হয় যে সোমদা নিশ্চয়ই ভালো পরপর কাজ আসছে। আশা করি সোমদা আবার যেরকম ভাবে আমরা সোমদাকে চিনি সেভাবেই সোমদা আবার ফিরে আসবে। আচ্ছা, রিসেন্ট টাইমেই তো মির্জা ছবিটা যখন কমার্শিয়ালি এলো এবং খুব ভালো অডিয়েন্সের কাছে মোটামুটি একটা ভালোই রেসপন্স পেয়েছিল। এবং মির্জা টু এর যে লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিনও রেখে দিল যে মির্জা টু আসছে। তো তোমাদের যখন সংলাপ বা ডায়লগ লেখা হয়, তো তখন কি দুটো পার্ট নিয়ে লেখা হয়, নাকি একটা পার্ট যদি ওয়ার্ক করে তারপরেই তোমরা তারপরে কাজটা শুরু একদমই করো? তাই। এইখানে তুমি বলো না এখানে কোনো সিনেমা এরকম বানানো সম্ভব যেটা আমি দুটো পার্ট, মানে টেকনিক্যালি একটা 4 ঘন্টা বা 5 ঘন্টা সিনেমা, ঠিক আছে, এবং সেখানে গল্প ভেবে রাখা। এবং এটা একটু হলো ডিফিকাল্ট কেন, আজকে কমার্শিয়াল সিনেমা আদৌ চলবে কি চলবে না, হলে লোক যাবে কি যাবে না, এইটা না ভেবে আবার একটা গল্প লিখে রাখা। এবং তারপরে মানে ধরো আমরা যখন একটা এন্ড স্ক্রোলে একজন কাউকে দেখাচ্ছি, তাকে নিয়েই তো ভাবতে হবে আমার জিনিসটা। সেই প্ল্যানিং গুলো অত আগের থেকে করে রাখা ডিফিকাল্ট। সিনেমা যখনই চলে না, আমার মনে হয় সেটা প্রথম 3-4 দিনই বোঝায় সিনেমা কিরকম চলতে পারে। ইনিশিয়াল যদি সিনেমা সেই পজিটিভ ভাইবস থাকে যে হ্যাঁ সিনেমা চলবেই, আমার মনে হয় 3-4 দিন পর থেকেই মানুষ বসে যাবে সেই সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে, যদি সেই ইয়ে থাকে।
বাংলায় সেটা ডিফিকাল্ট। দুটো পার্ট মিলিয়ে একটা সিনেমা কেউ লিখে নিয়ে আসছে। হয়তো একটা মাথায় কনসেপ্ট থাকতে পারে যে এটা যদি এরকম ভাবে শেষ হয় এইভাবে করব, কিন্তু একদম বাহুবলীর মতো পার্ট ওয়ান এটা হবে, পার্ট টু এটা হবে, এইটা বাংলায় পসিবল না। পসিবল না মানে হয়তো অনেকেই হয়তো শুনবে যে আমি লিখেছি দাদা, আমি হ্যাঁ, হ্যাঁ, চারটে সিনেমা মানে চারটে পার্টের একটা মানে চারটে সিকুয়েল করে আমি একটা সিনেমা লিখে ফেলেছি দাদা। এরকম অনেকেই আমার কমেন্টে লেখে যে আমার কমার্শিয়াল সিনেমা লেখা হয়ে গেছে দাদা দুটো পার্টে। এইগুলো তো মানে বলার কথা, আসল মানে ব্যাপারটা ফিজিবল না অত। আর একটা দাদা লাস্ট করতেন, সেটা হচ্ছে যে অরিত্রদার সাথে কাজ করে কিরকম এক্সপিরিয়েন্স হলো? কারণ অরিত্রদা আমাদের সবারই একটা ইন্সপিরেশন বলতে, আমাদের এই রিভিউ কমিউনিটি থেকে শুরু করে সবারই একটা। তো সেটা যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তাহলে। দেখো প্রথম কথা হচ্ছে অরিত্রর সাথে আমার কাজ করে আমি কি হয় ওরকম ভাবে তো দেখিনি। প্রথম যখন প্রথম রিভিউ হতো বা রিভিউ করতো তারা, সেখানে সমালোচনা, নেগেটিভিটি, এই জিনিসগুলো থাকতোই সব সময়, ঠিক আছে। ইনিশিয়াল তো খারাপ লাগতো, কিন্তু তারপর যখন দেখলাম যে আলটিমেটলি এই যে রিভিউ বা এই জিনিসগুলো সত্যি কিন্তু কাজ পাওয়া না পাওয়াতে ডিপেন্ড করে না। মানে তুমি আমার খারাপ রিভিউ দিলে মানে কালকে তো আমি কাজ পাবো না সেটা না। এবার ধীরে ধীরে কি হয়, আহ, আমিও যখন মানে যারা যখন ইউটিউবাররা আমার স্টাডি করছে, আমিও যখন দেখছি আমি দেখছি তারাও কিন্তু প্রত্যেকে একটা সিনেমা বানাতে চায়। মানে এখানে কেউ এইটা ভেবে আসেনি যে আমার কেরিয়ারটা ইউটিউবার হিসেবেই, রিভিউয়ার হিসেবে আমি চিরকাল কাজ হ্যাঁ, করব। এটা কিন্তু হ্যাঁ, কেউ না, মানে যারাই কাজ করে, মানে আমি কেউ না বলে হয়তো দু একজন জানি না আমি, হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ, তাদের মনে মনে কোথাও না কোথাও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার ইচ্ছা আছে। ইদার সেটা রাইটার হিসেবে, ইদার সেটা অভিনেতা হিসেবে, ইদার সেটা পরিচালক হিসেবে, যে কোনো হিসাবে। এবং সেখানে কি হচ্ছে অরিত্রর সাথে আমার আগে অনেকদিন কথা হতো, মাঝে মাঝে গল্প নিয়ে এই নিয়ে। এবার দেখো কি হয়, আমি যেহেতু একজন রাইটার, আমিও তো স্ট্রাগল করেছি ইনিশিয়ালি, ঠিক আছে। আমি কারুর গল্প নিয়ে ছুটছি, সেই জিনিসটা ইনিশিয়ালি আমার পক্ষে পসিবল হতো না। সে কারণে কি হতো, যদি জয়েন্টলি কোনো কাজ করতে পারি, এই কাজ করতে পারি, এই হিসাবে যখন হঠাৎ সুযোগটা আসে, হ্যাঁ, তখন কাজ করতে কোনো অসুবিধা হয়নি। তখন একটা কি হয়েছে, আজকে ধরো আমার আমার সম্পর্কে ওর যেটা একটা মানে ধারণা ছিল, হ্যাঁ, বা আমার ওর সম্পর্কে যে ধারণা ছিল, সামনাসামনি বসলে কিছু তো সেটা কেটে যায়, মানে কিছু তো একটা আইডিয়া পাওয়া যায় যে এই মানুষটা কেমন আছে, এই মানুষটার লেখার ক্ষমতা কতটা, যে এই মানুষটা একদমই লিখতে পারে না, কি করে এত সিনেমা লিখছে, হ্যাঁ, এই সব ধারণাগুলো দুদিন আমার মনে হয় কেটে যায় যখনই তোমরা একসাথে লিখতে শুরু করছো। সেটাই হয়েছে, যখন exercise করতে গেছি আমি ওর পজিটিভ দিকগুলো বুঝতে পেরেছি, ওর দুর্বল দিকগুলো বুঝতে পেরেছি। সেম ও আমার দুর্বল দিকগুলো হয়তো লেখা জানতো, কিন্তু আমার স্ট্রং দিকগুলো হয়তো সামনে বসে বুঝতে পেরেছে। এইভাবে 6 মাস কাজ করে একটা স্ক্রিপ্ট হয়ে আজকে সেটা পুজোতে আসছে। যাই হোক দাদা, এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য অসংখ্য তাই না, ধন্যবাদ। না, আর দেখো সাধারণত ইন্টারভিউর আমি জন্য কি হয়, আমি শুভকামনা রইল। আমি কাউকে ইন্টারভিউতে না করি না কেন, মানে প্রথম কথা আমি নতুন যারাই কাজ করে না, আমিও তো নতুন, মানে আমার অনেকেই ভাবে আমি হয়তো অনেক সিনেমা লিখে ফেলেছি, কিন্তু আমি কাজ করছি 3-4 বছরই। যেহেতু রাইটার কম তাই এত সুযোগ পেয়েছি আমি লেখার। এবং সেখানে কি হয়, এই সুযোগ ব্যাপারটা যেহেতু আমি পেয়েছি, আমাকে যে আমি হয়তো কাউকে ইন্টারভিউ দিতে কোনো সময় মানে একবারেই আমি হ্যাঁ বলে দিই। কারণ এই ব্যাপারটা মনে হয় তোমাদের হয়তো আহ এইটুকু পেলে হয়তো তোমাদেরও একটা প্লাস পয়েন্ট, তুমিও হয়তো একটা জিনিস প্ল্যান করা সেটা দিয়ে এগোতে পারবে। এবং আমার ক্ষেত্রে কি, আমি যে কথাগুলো বলতে চাই তোমার চ্যানেলের মাধ্যমে সে কথাগুলো দর্শক জানতে পারবে, এটাই মানে পুরোটাই গিভ অ্যান্ড টেক। অবশ্যই। থ্যাংক ইউ দাদা, ভালো থেকো। আর থ্যাংক ইউ, শাস্ত্রীর জন্য তুমিও ভালো থেকো। শুভকামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।